ত্রিপুরাতে এতগুলো জাতি জনজাতির তারাই কিন্তু সৃষ্টি করেছিল এই ৮০ দাঙ্গাতে। ১৭,০০০ কোটি টাকা আমাদের কাছে থাকে। ১৭,০০০ কোটি টাকার মধ্যে আমরা ২০২৪-২৫-এ আমরা 39.06% আমরা এডিসিকে দিয়েছি বন্ধুগণ। খাতা নিয়ে হিসাব নিয়ে আমরা কথা বলছি আমরা পয়সা দিই না। যত না খোলুমখা আজকের এই ছামনু মণ্ডলের উদ্যোগে যে বিশাল জনসভা, সেই জনসভায় আমাদের মাঝে উপস্থিত আছেন যারা আজকে এখানে যোগদান করতে এসছেন, তাদেরকে আমি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে স্বাগত জানাচ্ছি, হার্দিক অভিনন্দন জানাচ্ছি যে সঠিক সময়ে আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। মঞ্চে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার বক্তব্য আমাদের সামনে রেখেছেন, জনজাতিদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে ত্রিপুরা সরকার কি করছেন সেই বিষয়ে উনি একটা রূপরেখা, যেহেতু উনি আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার, উনি কিছু রূপরেখা আপনাদের সামনে ধরে রেখেছেন। আমাদের সবার প্রিয় অনারেবল মিনিস্টার শ্রী বিকাশ দেববর্মা মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের অত্যন্ত প্রিয় ভাজন, সবাই যাকে চিনেন এবং এই ইস্ট কনস্টিটিউয়েন্সির যিনি সংসদ, আমাদের সবার প্রিয় শ্রী রেবতী ত্রিপুরা মহোদয়, উনিও ওনার বক্তব্য এবং আমাদের সরকারের কি উদ্দেশ্য এবং আগামী দিন আমরা কি করতে যাচ্ছি সেই বিষয়ে উনি ওনার বক্তব্য রেখেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় এবং আমাদের ইয়াং ট্রাইবাল লিডার এবং ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের যিনি জেনারেল সেক্রেটারি শ্রী বিপিন দেববর্মা মহোদয় এখানে উপস্থিত আছেন, যার নেতৃত্বে এই মণ্ডলের উদ্যোগে যে এখানে বিশাল যে জনসভা প্লাস এখানে যে যোগদান সভার আয়োজন, উনিও ওনার বক্তব্য স্বাগত ভাষণে উনি ওনার বক্তব্য এখানে রেখেছেন। আমাদের অত্যন্ত প্রিয় শ্রী শম্ভুলাল চাকমা মহোদয় এখানে উপস্থিত আছেন, শ্রী সঞ্জীব রিয়াং এমডিসি টিটিএডিসির সব সময় আমাদের যে কোনো প্রোগ্রাম হোক জনজাতিদের উন্নয়নে উনি সবসময় আমাদের সাথে থাকেন। আমাদের মাঝে উপস্থিত আছেন এই জেলার যিনি সম্মানিত ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ধলাইয়ের শ্রী পতিরাম ত্রিপুরা মহোদয়, তাছাড়া এখানে সভাধিপতি ধলাই ডিস্ট্রিক্টের শ্রীমতী সুস্মিতা দাস মহোদয় উপস্থিত আছেন। এখানে মণ্ডল প্রেসিডেন্ট এই ছামনু মণ্ডলের খুবই অ্যাক্টিভ মণ্ডল প্রেসিডেন্ট শ্রী বিপ্লব চাকমা এখানে উপস্থিত আছেন এবং আমাদের বিভিন্ন স্তরের যারা আমাদের এই জেলা মণ্ডল এবং বিভিন্ন যারা আমাদের মোর্চায় হোক অন্যান্য স্তরের সব স্তরের যারা নেতৃবৃন্দরা উপস্থিত এবং এই এলাকার যারা বিশিষ্ট ব্যক্তিরা এখানে উপস্থিত রয়েছেন এবং আমার মা ও বোনেরা এবং বিশেষ করে যারা এখানে আজকের মিডিয়া বন্ধুরা উপস্থিত রয়েছেন, কারণ ওনাদের মাধ্যমে আজকে সারা ত্রিপুরা দেখবে, সারা ভারতবর্ষে দেখবে ওনাদের ক্যামেরার মাধ্যমে, ওনাদের লেখনী শক্তির কারণে যে এতদিন ধরে যে বলছিল যে জনজাতিদের যে সংগঠন ভারতীয় জনতা পার্টির নেই, তার রূপরেখা কিন্তু আজকে ওনারা সেটা এখানে দেখতে পেয়েছেন। বন্ধুগণ, আমি যখন এখানে মনু রেল স্টেশনে আমি নামলাম এবং মনু রেল স্টেশন থেকে আমি যখন করমছড়া যে কেন্দ্র সেই কেন্দ্রের দিয়ে আমি আসছিলাম, দুধারে যে অগণিত মানুষ আমাদের জনজাতি ভাই বোনেরা, জাতি জনজাতি মণিপুরি সবাই মিলে যেভাবে ওনারা রিসেপশন করেছেন, আমি অন্তত ওকে আমার এই এতদিনের রাজনীতিতে এরকম আমি দেখতে পাইনি বন্ধুগণ। আমি অত্যন্ত আপ্লুত, আমি অত্যন্ত খুশি এবং সেখানে আমি কিচ্ছু না, এটা মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমার মাধ্যমে ওনাদের যে মাননীয় প্রধানমন্ত্রীজির উপর যে আস্থা আমাদের ভারতীয় জনতার
পার্টির উপর যে আস্থা, নাড্ডাজির উপর যে আস্থা, সেটা কিন্তু আজকে সেখানে প্রদর্শন করেছেন। আমার যারা মিডিয়া বন্ধুরা আছেন, এখান থেকে বাইরের থেকে বারবার অনেকে অনেক কিছু বলেন যে জনজাতিদের মধ্যে আমাদের কোনো সংগঠন নেই। মানুষ শান্তি চায়, শান্তির জন্য মানুষ উদ্বেগ, এবং শান্তি এখানে প্রতিষ্ঠিত হয়েছে, যে কারণে মানুষ আসছে। আর পাশাপাশি যে আমাদের যে ধরনের বিভিন্ন বেনিফিশিয়ারি স্কিম জনজাতিদের জন্য হচ্ছে, সব মানুষের জন্যই হচ্ছে, তার জন্য যে বিশ্বাস এবং আশ্বাস তৈরি হয়েছে, তার জন্য মানুষ আজকে রাস্তায় নেমেছে। বন্ধুগণ, আজকে আমি এখানে আসার সময় আমি দেখলাম, যেটা সবসময় আমি দেখি, এর আগেও যখন ভারতীয় জনতা পার্টির কোনো প্রোগ্রাম হয়, বিশেষ করে আমি যখন যেসব প্রোগ্রামে আমি যাই, দেখি সেখানে কথা নাই, বার্তা নাই, হঠাৎ করে কিছু পার্টির নতুন নতুন ফ্ল্যাগ লাগিয়ে পথ করে উড়াচ্ছে, ওনাদের জমি হারাচ্ছে আস্তে আস্তে পায়ের নিচে। আমি বুঝতে পারি, কোথাও জলের দাবিতে আটকানোর চেষ্টা করে, কোথাও ফ্ল্যাগ লাগিয়ে ওনাদের অবস্থার জানান দেয়, কোথাও আমাদের এখানে সেটা টাকার জ্বালাই হোক, রাস্তার প্রবলেমের জন্যই হোক, সেখানে নানাভাবে আমাদের এই প্রোগ্রাম যাতে না হয় তার জন্য ওরা চেষ্টা করে। টাকার জ্বালা তো একই ঘটনা করেছে, নানাভাবে তারা বাধা দেওয়ার চেষ্টা করেছে, ঘরে ঘরে গিয়ে ধমকিয়েছে, চমকিয়েছে। এখানে হাতাই কোতরও গত পরশুদিন আমরা সেখানে মিটিং করেছি, একই ঘটনা। এখানে ছামুনুতো আজকে এখানে দেখলাম পতাকার, বিশ্রামগঞ্জেও একই, মান্দায়ও আমরা দেখলাম, সিমনাতেও আমরা দেখেছি, হেজামারাতেও দেখেছি। তো বিভিন্ন জায়গায়, আসারাম বাড়ির কথা আপনারা সবাই জানেন, যত আঘাত করবে তত প্রতিঘাত আমরা করব, এবং আইন মেনে আমরা সেটা প্রতিঘাত করব। এইভাবে রাজনীতি আর চলবে না। ত্রিপুরাতে বহুত হয়েছে, এ ভেলকি বহুত হয়েছে। ভালো পতাকা আপনারা লাগিয়েছেন ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগের সাথে। আপনারা আমাদের ছোট ভাইয়ের মতো ব্যবহার করুন। বড় ভাইয়ের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা আপনারা জানা উচিত। এইভাবে উত্তেজনা সৃষ্টি করে, মারপিট করে, হিংসা সৃষ্টি করে ন্যাশনাল পার্টি, ভারতীয় জনতা পার্টি, এবং সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বৃহৎ পার্টি, শুধু তাই নয়, সারা পৃথিবীর মধ্যে যে যত পলিটিক্যাল পার্টি আছে তার মধ্যে সবচেয়ে সর্ববৃহৎ পার্টি, তার এগেনস্টে মাঝে মাঝে কি হুঙ্কার দেয় যে ন্যাশনাল পার্টিকে, মুখ্যমন্ত্রীকে আমরা এডিসিতে ঢুকতে দেব না। যত বেশি বলবে তত বেশি আমরা আরও ভিতরে যাব, প্রতিটা ঘরের ভিতরে। আজকে এখানে যারা জয়েন করেছেন, আমি একটা নাম্বার আমি লিখেছিলাম, বারবার দেখলাম ওই যে পেট্রোল পাম্পে রিডিং যেমন 5 লিটার 10 লিটার আস্তে আস্তে বাড়ে। আমি প্রথমে রেখেছিলাম 596 ফ্যামিলি, আমি জানি না যেতে যেতে আরও কত ফ্যামিলি আসবে। 596 ফ্যামিলির জায়গায় 755 ফ্যামিলি আজকে এখানে জয়েন করছে। আমাকে প্রথমে বলা হয়েছিল যে 1868 জন এখানে জয়েন করছে। এই যে আমাদের 755 ফ্যামিলির মধ্যে আজকে 2499 জন আমাদের জনজাতি এখানে ভাই বোনেরা এখানে জয়েন করছে ভারতীয় জনতা পার্টিকে। দিনের পর দিন ভারতীয় জনতা পার্টি শক্তিশালী হচ্ছে। এইসব ফ্ল্যাগ দেখিয়ে, জলের আন্দোলন দেখিয়ে, আর সাইডে ওই পতাকা লাগিয়ে পথ করে আর মিথ্যা কথা বলে জনজাতিদের, এই যে কমলমতি যারা জনজাতি ভাই বোনেরা আছেন, আমি যখন আসছি ওনাদের অবস্থা আমি দেখছিলাম, মনে প্রাণে ওরা কিন্তু খুব সহজ সরল মানুষ হয়, এবং যত শিক্ষিত রাখা যায় ততই তাদের সুবিধা। শিক্ষিত করলেই সমস্যা, বুঝে যাবে সব। এই ধরনের রাজনীতি আমরা এতদিন ধরে দেখে এসেছি, ছোট ছোট পার্টি হয়েছে, এইভাবে অনেক আমরা দেখেছি। জনশিক্ষার নাম দিয়ে কমিউনিস্টরাও এই ধরনের আন্দোলন করেছে, এবং জনশিক্ষার আন্দোলন দিয়ে পরবর্তী সময়ে ওনারা যে পার্টি, ওনাদের একটা পার্টি এখানে করেছে, সে গণমুক্তি পরিষদ, এগুলো নিয়েও কিন্তু আলোচনা ওনারা করেছেন। এখন সেখানে বলছেন মহারাজারা কিছুই করেনি, এবং জনশিক্ষা আন্দোলনকে যাতে বন্ধ রাখা যায় তার জন্য নাকি মহারাজা নতুনভাবে আরেকটা সংগঠন সেখানে তৈরি করেছিল। বারবার মহারাজাদেরকে ওনারা আক্রমণ করেছেন, মহারাজাদের ঘরের ভিতর ঢুকিয়ে দিয়েছিলেন, খবর নেই, শব্দ নেই। আমরা আসার পর আজকে মহারাজারা বাইরে বেরিয়েছেন। আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা তাদেরকে সম্মান দিতে জানি। 2021 সালে আমার মনে আছে
সেখানে যেভাবে ওনারা অত্যাচার করেছেন বিভিন্ন ঘরে আমরা গেছি, আমি নিজেও গেছি। সেখানে আমরা গিয়ে দেখলাম ভারতীয় জনতা পার্টির যে আমাদের অফিসগুলো ছিল সেগুলোকে আগুন লাগিয়ে দিয়েছে, ভেঙে দিয়েছে, এবং মহারাজার যে ছবিগুলো মাটিতে পড়েছিল। তাহলে ওরা কারা? যদি এই পার্টিরই হয়ে থাকে এবং যার নামে এই পার্টি চলে তাদের ফ্যামিলির একজন মাটির নিচে ভুলুণ্ঠিত, আমরা সেইগুলোকে উঠিয়ে আমরা সেটাকে মুছে যথাস্থান আমরা রেখেছি। অর্থাৎ তারা কারা? এই হারমাত বাহিনী, সিপিএমের হারমাত বাহিনী এখন গিয়ে ওই পার্টির সাথে এখন যুক্ত হয়েছে। বন্ধুগণ, এটা বোঝার বিষয় আছে। তবুও বলছে যে আমরা সাংঘাতিক, আমরা বিরাট, আমরা শক্তিশালী। এখানে আমার বলা হয়েছে এখানে আজকে এডিসিতে কি চলছে, কি দুর্নীতি চলছে আমরা সবাই জানি, এবং বলছে ভারতীয় জনতা পার্টির সরকার ওনাদেরকে টাকা দেয় না, পয়সা দেয় না। বন্ধুগণ, আমরা 27,000 কোটি টাকা 2024-25 অর্থ বৎসরে আমাদের 27,000 কোটি টাকা আমাদের বাজেট ছিল। আমরা কমিটেড এক্সপেন্ডিচার, যারা চাকরি করে তাদের টাকা দিতেই হবে, যারা পেনশন পায় তাদের টাকা দিতেই হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা আমরা লোন নিয়েছি, লোনের ইন্টারেস্ট আমাদের দিতেই হবে। আমাদের সেই জায়গায় আমরা ভাতা যারা দিচ্ছি তাদের পয়সা আমরা দিতে হবে। সেটা দাঁড়িয়ে যখন আমরা দিলাম 17,000 কোটি টাকা আমাদের কাছে থাকে। 17,000 কোটি টাকার মধ্যে আমরা 2024-25-এ আমরা 39.06% আমরা এডিসিকে দিয়েছি। বন্ধুগণ, খাতা নিয়ে হিসাব নিয়ে আমরা কথা বলছি আমরা পয়সা দিই না। তাহলে পয়সাগুলো কোথায় গেল? আজকে এডিসি এলাকায় অনুন্নয় নানাভাবে বেলকি বুলকি দিয়ে এই কমলমতি জনজাতি ভাই বোনদের মিথ্যা বলে বারবার বলছে কাদাই সিপিএম থেকে শেখা যে বারবার যত মিথ্যা বলবে, যত আন্দোলন করবে, টায়ার পুড়িয়ে রাস্তার মধ্যে আন্দোলন করো, মানুষকে মারো। যারা পার্টি করে জনজাতি, ভারতীয় জনতা পার্টি করে তাদেরকে জবরদস্তি ওদের গলা টিপে ধরো। এই রাজনীতি এতদিন ধরে চলে এসছে। এখন কিন্তু আমরা সেগুলো কোনো অবস্থায় বরদাস্ত করব না। এবং আমরা আগামী দিন এখানে আজকের এই যে জনজাতিদের একটু আগে আমার এত সুন্দরভাবে উনি বলছিলেন যে জনজোয়ার, আর আমি এটাকে আরও সুন্দরভাবে যদি বলি যে আজকে জনজাতিদের জনজোয়ার আজকে এখানে প্রমাণ করছে যে এডিসি আগামী দিন কি হতে যাচ্ছে। 28 আমরা কম সংখ্যক যে 2019-এ আমরা কম সংখ্যক যে আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করে যদি আমরা 10টা আসন পাই, তাহলে আপনারা ভাবুন যদি 28টা আমরা যদি আমরা সেখানে প্রতিযোগিতা করি, আমরা যদি ইলেকশনে দাঁড়াই তাহলে কি হবে, কি দাঁড়াবে। এবং এখন মানুষ বুঝতে পারছে যে কিভাবে একের পর এক জনজাতিদের জন্য এত কাজ আমরা করছি এখানে। বন্ধুগণ, সিপিএমের কথা বলে তো লাভ নেই, এখন গণতন্ত্রের কথা বলছে। আপনারা শান্তি চান? আমি আপনাদের জিজ্ঞেস, শান্তি চান? অশান্তি চান এখানে? না, অশান্তি চান? ত্রিপুরাতে আগে আপনারা ভাবুন যে কি অবস্থা ছিল, খুন, সন্ত্রাস, ধর্ষণ, ইলেকশনের আগে অগ্নিসংযোগ, নির্বাচনোত্তর সন্ত্রাস, নির্বাচনোত্তর অগ্নিসংযোগ, আর কখন যে কাকে খুন করবে, কখন যে কাকে নির্যাতন করবে, কাকে ধর্ষণ করবে, এগুলো তো আমাদের জানাই আছে। 1980 সালে যে দাঙ্গা হয়েছিল সেই বিষয়ে কিন্তু রা শব্দ নেই, সিপিএমের রা শব্দ নেই। উনারা রা শব্দ কোথায়? যে শিখ দাঙ্গা যেটা 1984-তে হয়েছিল সেখানে সেই বিষয়ে উনারা কিন্তু বলেছেন। কিন্তু আমাদের ত্রিপুরাতে প্রায় 3,000 জাতি জনজাতি সেখানে খুন হয়েছিল। বন্ধুগণ, সেই বিষয়ে কিন্তু কোনো রা শব্দ নেই। আজকে এদের কিন্তু তখন ধর্মনিরপেক্ষতার কথা তখন এখন বলেন, কিন্তু ওই শিখ দাঙ্গার সময় বলেছেন। আর আমাদের ত্রিপুরাতে এতগুলো জাতি জনজাতির তারাই কিন্তু সৃষ্টি করেছিল এই 80 দাঙ্গাতে। এখনও সুড়সুড়ি দেয় নানাভাবে জাতি জনজাতিদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার জন্য, একটা নানাভাবে সুড়সুড়ি দেয়, একটা সাম্প্রদায়িক সুড়সুড়ি দিয়ে কোনো এদের ফিলোসফি নেই। আমাদের ফিলোসফি আছে, পণ্ডিত দীনদয়ালজির যে চিন্তাধারা সেটাকে মাথায় রেখে আমরা চলাফেরা করি। বন্ধুগণ, এখানে
2004 সালে আমাদের সদরের এসডিএম আপনারা সবাই জানেন, একজন জনজাতি গোষ্ঠীর সুক্রাম দেববর্মা এবং ওনার যে সহকারী দুজনকে একদম পায়ে হেঁটে এসে এই আগরতলা শহরের মধ্যে তাকে খুন করা হয়েছে বন্ধুগণ। আজ পর্যন্ত তার বিচার হয়নি বন্ধুগণ। এবং কি কারণে? তৎকালীন সময়ে তাদের এক নেতা, তার সাথে ওর বনিবনা হচ্ছিল না। বাস, বনিবনা যেহেতু হচ্ছিল না, তাকে সরাতে হবে কিভাবে? পৃথিবীর থেকে সরিয়ে দিতে হবে খুন করে। এবং এরকম না যে পুলিশ আসছে, ভয়ভীতি কিচ্ছু নেই, একদম হেঁটে হেঁটে আরামসে তারা চলে গেল। আমরা 1982 সালের কথা যদি বলি, কংগ্রেসের কর্মী, আজকে কংগ্রেস সত্যিই দুঃখ লাগে, আজকে কংগ্রেস গিয়ে এই রক্তমাখা হাতের সাথে হাত মিলিয়েছে বন্ধুগণ, সত্যিই দুঃখ লাগে। আমি বারবার বলছি, বিধানসভায় বলেছি, আপনারা উপরে গিয়ে কি আপনারা উত্তর দেবেন? আপনারা ওদের সাথে হাত মিলিয়েছেন, আপনাদের জবাব দিতে হবে। এই রক্তমাখা হাতের সাথে আপনারা হাত মিলিয়েছেন। ইলেকশনের সময় আমরা কি দেখলাম? কংগ্রেসের অফিস ঘর থেকে সিপিএমের ফ্ল্যাগ বেরোয়, আর সিপিএমের অফিস ঘর থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরোয়। অদ্ভুত, এটাও আমাদের দেখতে হবে। মানে গদি, কোনো অবস্থায় গদি যাতে না ছাড়া যায়, গদিতে বসতে হবে, পাগল হয়ে গেছে। সেদিন আমি দেখলাম জিতেন বাবু, আমাদের যে বিরোধী দল নেতা, উনি বলছেন যে 2018-এর আগেই ভারতীয় জনতা পার্টির পতন হয়ে যাবে। কিভাবে পতন হবে? ওনারা নিজেরাই ঝগড়া করে পতন হয়ে যাবে। উনি বসে আছেন, কবে আমাদের মধ্যে ঝগড়া হবে আর কবে আমরা নিজেরা ঝগড়া করে এই সরকার চলে যাবে আর ওনারা পট করে ঢুকে যাবে। ওই 1977 সালে যেভাবে ঢুকেছিল, এই আশায় ওনারা অলিক স্বপ্ন দেখছেন বন্ধুগণ। নিজেদের ক্ষমতা নেই, কারণ যে দুষ্কর্ম করেছে, এই দুষ্কর্মের কারণে ওনারা কিন্তু ঢুকার মানুষ তাদেরকে, তারা টেস্টেড, কংগ্রেস টেস্টেড। তারা এখন ভাবছে কবে আমাদের মধ্যে ঝগড়া হবে আর আমরা নিজেরা ঝগড়া করে যখন এই সরকার চলে যাবে, এই আশায় আছে। এবং আমাদের মধ্যে কি করে ঝগড়া লাগানো যায়, টেলিফোনে কথা বলে, টেলিফোনিক রাজনীতি করে, কিভাবে ঝগড়া লাগানো যায়। আমি আবার ওনাদেরকে হুঁশিয়ারি করে বলছি, এই আশায় আপনারা থাকুন। এখন 10টা সিট আছে, আগামী দিন 10টা তো থাকবেই না, আপনাদের কোথায় হবে? মাইক্রোস্কোপ দিয়ে আপনাদেরকে দেখতে হবে বন্ধুগণ। আমি নিশ্চিত যে আগামী দিন মাইক্রোস্কোপে এবং সেইভাবে আমরা কাজ করছি বন্ধুগণ। আপনারা একবার ভাবুন, 1982 সালে এই কৈলাস শহরে কংগ্রেসের কর্মী ভগবতী প্রসাদকে তার পুড়িয়ে খুন করেছে এই হারমাত বাহিনী সিপিএম। ত্রিপুরা মেডিকেল কলেজের আন্দোলন, আমি নিজেও মেডিকেল কলেজে আমি ছিলাম, সেখানে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কংগ্রেসের একটা প্রতিবাদী মিছিল বেরিয়েছিল আগরতলা শহরে। এবং সেখানে নির্বিচারে তাদেরকে কিভাবে তাদেরকে পিটিয়েছে আপনারা সবাই দেখেছেন। পুলিশ দিয়ে তৎকালীন সময়ে তাদেরকে কিভাবে নির্দয়ভাবে তাদেরকে মেরেছে। শুধু তাই নয়, সেখানে পাপাই সাহা নামে তাকে পুলিশের গুলি করে তাকে হত্যা করা হয়েছে। আপনারা সবাই জানেন এই বিষয়ে। আমাদের যে ভারত মাতা কি, এই ভারত মাতা বলার জন্য আমাদের কলেজের ছাত্র আলোক দেব, আমাদের ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার একজন কর্মী, তার মুখে সে ভারত মাতা বলার জন্য এসএফআই যারা কর্মীরা ছিলেন তার মুখের মধ্যে প্রস্রাব করেছে বন্ধুগণ। ভাবুন আপনারা একবার, কেন? যে ও নাকি, ওর মুখ নাকি অশুদ্ধ হয়ে গেছে। ওর মুখ যেহেতু অশুদ্ধ হয়েছে, প্রস্রাব করে তার মুখ শুদ্ধ করছে। আপনারা ভাবুন, এই ধরনের মানে কি বলবো, হারাম, মানে ওদের যত গালি দেওয়া যায় ততই কম। এখানে 7 মাসের অন্তঃসত্ত্বা, যিনি টিকেটে ভারতীয় জনতা পার্টির টিকেটে উনি সেখানে লড়াই করছিলেন, সে বিজেপির টিকেটে, তার সেই অন্তঃসত্ত্বা যে মহিলা, উনাকে পার্টির অফিসে ডেকে নিয়ে তার পেটের মধ্যে বারবার লাথি মেরেছে সিপিএমের হারমাত বাহিনী। এবং সেখানেই তার যে লাথি মারার কারণে সেখানে তার পুরো তার নষ্ট হয়ে গেছে সন্তান। আপনারা 62 বছরের বয়স্কা বিজেপি প্রার্থী ভট্টাচার্য, নামটা আমি বলছি না, তার বাড়িতে ঢুকে এই সিপিএমের গুন্ডারা, সবিতা ভট্টাচার্য, তার বাড়ির ভিতরে ঢুকে গিয়ে তাকে মারধর করে তাকে
পুরো তাকে হাসপাতালে পাঠাতে হয়েছে বন্ধুগণ। খোয়াইয়ে ডিসি নির্বাচনে বিজেপির হয়ে এক মহিলাকে যেহেতু ইলেকশনে লড়েছিল তাকে দর্শন করা হয়েছিল। এগুলো কিন্তু আমরা দেখতাম, শুনতাম। যারা ইয়াং যারা আছে তারা কিন্তু অনেকেই জানে না, কিন্তু এগুলো আমরা বলি না বলে এখন কিন্তু গণতন্ত্রের কথা ওনারা বলেন। গন্ডাছড়ার জনজাতি মোর্চার সভাপতি ছিলেন এবং ভিলেজ কাউন্সিলের সদস্য ছিলেন আমাদের নেতা চানমোহন ত্রিপুরাকে 2016-26 কীভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে আপনারা সবাই জানেন। ভয় পেয়ে গিয়েছিল যখন 2014-তে মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেন। ভয় পেয়ে গেছে যে আমাদের সরকার থাকা সত্ত্বেও কি করে একজন ভিলেজ কাউন্সিলের সদস্য হয়, তাকে শেষ করে দিতে হবে। তাকে কিভাবে সদস্য, তাকে ডেকে নিয়ে আসলো, এমএলএ ডেকেছে বলে ওনাকে নিয়ে গেল, তারপর কিন্তু আর সে ফিরে আসেনি। পরবর্তী সময়ে কি বললেন যে এই কারণে যে সে নাকি উজা ছিল, যে একজন পাগলকে সে ট্রিটমেন্ট করতে গিয়ে নাকি সেই পাগল তাকে মেরে ফেলেছে। ভাবুন আপনারা, মানে কিভাবে বানিয়ে এক একটা গল্প তারা তৈরি করেছে। স্টেলিনের উত্তরাধিকারী তারা এইভাবে নির্বাচনের আগে, নির্বাচনোত্তর, নির্বাচনের আগে খুন, সন্ত্রাস, অগ্নিসংযোগ, ওদের প্রতিদিন এই ধরনের কাজ করেছে। এর জন্য আমি বলছি, আপনারা কি চান ত্রিপুরাতে শান্তি এভাবে এখন যেভাবে এখানে প্রতিষ্ঠিত হয়েছে 28টি রাজ্যের মধ্যে নিচের দিক থেকে এখন আমরা তৃতীয় স্থানে আছি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে। বন্ধুগণ, আমরা চাই 1 নম্বরে যাতে আসি, ল অ্যান্ড অর্ডার এখানে ঠিকঠাক হোক। মানুষ এখন ত্রিপুরাকে সবাই চিনে গেছে, এত সুন্দরভাবে আমরা এই ত্রিপুরাকে আমরা যেভাবে শাসন করার একটা রাম রাজত্ব যেভাবে করে সেইভাবে আমরা ওনাকে আদর্শ পুরুষ হিসেবে আমরা জানি। মাননীয় প্রধানমন্ত্রীজি রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা করেছেন সেটাকে সামনে রেখে আজকে আমরাও চাই যে এইভাবে সমস্ত আমাদের দেশ সেইভাবে রাম রাজত্বর যে কাহিনী আমরা শুনেছি মাননীয় প্রধানমন্ত্রীজি চালাচ্ছেন, আমরাও আমাদের রাজ্যগুলো বিজেপি নেতৃত্বাধীন সরকার আমরা চালাচ্ছি। আনোয়ারের ঘটনা আপনারা সবাই জানেন, যে আনোয়ারাকে খুন করে কবর দিয়ে দিয়েছিল। তৎকালীন সময়ে আনোয়ারার যে কলেজে পড়তেন তারা দাবি উঠালো যে তাকে হত্যা করা হয়েছে। শেষ পর্যন্ত তাদের দাবির কারণে কবর থেকে তাকে তোলা হয়েছে, পরবর্তী সময়ে সেটা বিচার হয়েছে। আমাদের জনজাতি কন্যা মুরা সিংকে কীভাবে দর্শন করা হয়েছে আপনারা সবাই জানেন। এবং ওনাদের সময় সেদিন আমাদের যিনি এখন জিতেন বাবু, আমাদের মাননীয় বিরোধী দল নেতা, উনি বলছেন, কি বলছেন, যে আমাদের সময়ে এত নাকি মানে এই ধরনের যেভাবে ফেন্সিডিল বা অন্যান্য যে নেশা সামগ্রী এখন যেভাবে ধরা পড়ছে, আমাদের সময়ে মাত্র 4-5টা নাকি ফেন্সিডিল পাওয়া যেত। বন্ধুগণ, ওনাদের সময়ে পত্রিকাগুলো খুলে দেখবেন, আমরা যখন 2018-তে আসলাম তারপরে দেখলাম চারিদিকে এই গাঁজার চাষ, কোকেন, হিরোইন, ব্রাউন সুগার, ফেন্সিডিল, অন্যান্য নেশা সামগ্রী ওই সময়ে তারাই ওদের কারণে সৃষ্টি হয়েছে। আমাদের সরকার আসার পর আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি বলছেন, মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন জিরো টলারেন্স। সেই জিরো টলারেন্স নিয়ে আজকে আপনারা ধরা পড়ছে, আজকে বাইরের থেকে ধরে নিয়ে আসছে পুলিশ বাহিনী এবং অন্যান্য এজেন্সির। আগে কিন্তু সেগুলো দেখা যেত না, মাত্র নাকি 5-6টা ফেন্সিডিল পাওয়া যেত। আর আমরা দেখেছি কিভাবে এক নেতা তার বুকের মধ্যে টাকা নিয়ে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, বলছে যে বাহ কি আনন্দের সাথে, আবার সে ফটোও করে সেটাকে ভিডিও করে সমস্ত মানুষকে দেখাচ্ছে যে আর ত্রিপুরার থেকে যেহেতু 35 বছরের রাজত্ব 8ম লেফট ফ্রন্ট সরকার হবে, সেইগুলো আমরা সবার জানা। আমরা চাকরির বিষয়ে আমরা যদি দেখি কিভাবে চাকরি ওনারা 10,323কে ওনারা দিয়েছেন অন্যায়ভাবে, আবার কংগ্রেস যারা নেতা বর্তমানে তারাই কিন্তু এদের চাকরি খেয়েছেন। এখন ওরা দুজনে কিন্তু মিতালি, এখানে ত্রিপুরাতে ওদের কুস্তি আর দিল্লিতে ওদের দোস্তি, আমরা সবাই জানি, এগুলো সবার জানা। এগুলো এই রাজনীতি আমরা চাই না, আমরা চাই একটা সুস্থ রাজনীতি আমরা এখানে ত্রিপুরাতে প্রতিষ্ঠিত করতে। ভারতীয় জনতা পার্টি একমাত্র পারবে যে জনজাতিদের উন্নয়ন, একমাত্র ভারতীয় জনতা পার্টি। আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, আজকে এখানে এটিটিএফ, এনএলএফটির যারা ভুল পথে চলেছিল তাদের সময়ে সৃষ্টি হয়েছিল, যাতে মানুষের যে আওয়াজ সেটাকে কিভাবে দাবিয়ে রাখা যায়। আর
ওরা সৃষ্টি করেছে। আর আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে, আমাদের অমিত শাহজির নেতৃত্বে আজকে আমরা তাদেরকে মূল স্রোতে আমরা ফিরে এনেছি। আজকে পুরো নর্থ ইস্টার্ন জোনে আপনারা একবার ভাবুন কি অবস্থাটা ছিল নর্থ ইস্টার্ন রিজনে, কখন কোথায় বোমা পড়বে, কখন কাকে অপহরণ করে নিয়ে যাবে, এইরকম অবস্থা ছিল। আজকে নর্থ ইস্টার্ন জোনে একটা শান্তি প্রতিষ্ঠিত হয়েছে বন্ধুগণ। ত্রিপুরাতেও আমাদের অ্যাকর্ড হয়েছে, প্রায় 11টা থেকে 12টা অ্যাকর্ড হয়েছে। আজকে নর্থ ইস্টার্ন জোনে যেভাবে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি হীরা মডেল দিয়েছেন, ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন, ইন্টারনেট দিয়েছেন, আমাদের এখানে এতগুলো রেলওয়ের এখানে দিয়েছেন, এয়ারওয়েজ দিয়েছেন। এইরকম যে উন্নয়ন একদিকে, আর পাশাপাশি দেশকে সুরক্ষিত করছেন উনি। আমাদের এখানে আজকে যিনি একটু আগে আমার পূর্ববর্তী বলেছেন, কি বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে অপারেশন সিন্দুরের পর উনি কি বলেছেন যে নিউ ইন্ডিয়া, আমি নিউ ইন্ডিয়া তখনই হবে যখন নিউ স্টেট হবে। তো নিউ স্টেট যদি হয় তাহলে নিউ ইন্ডিয়া হবে। এবং সে আগের মতো এই পারমাণবিক যে ভয় দেখানো, ব্ল্যাকমেলিং, সেগুলো কিন্তু উনি বলছেন যে এইগুলো দিয়ে আমাদের মানে ভয় দেখানো যাবে না। এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে নিউ এডিসি, নিউ ইন্ডিয়া, নিউ ত্রিপুরা, নিউ এডিসি আগামী দিন আমরা করব। সেটা আজকে কিন্তু এখানে বসে আমরা অঙ্গীকার করতে হবে বন্ধুগণ। 1983 সালে পরিমল সাহা এবং তার ভাই জিতেন্দ্র সাহা তাকে খুন করা হয়েছে। 2001 সালেও কংগ্রেসের বিধায়ক মধুসূদন সাহাকে খুন করা হয়েছে বন্ধুগণ। 1998 সালে মন্ত্রী, উনাদেরই স্বাস্থ্যমন্ত্রী বিমল সিনহাকে, যিনি নাকি আগামী দিনের ভবিষ্যতে উনি মুখ্যমন্ত্রী হওয়ার দাবিদার ছিলেন, তাকে পর্যন্ত খুন করানো হয়েছে। 2012 সালের 25শে মার্চ জিরানিয়ায় আমাদের এখনও মনে আছে তিনজন যুবক তারা বাইক করে যাচ্ছিল, উনাদেরকে পার্টি অফিস থেকে বেরিয়ে এদেরকে তাড়া করলো এবং দুজনকে সেখানে খুন করা হয়েছে, একজন বেঁচে গেছে সেখানে। এবং কি বলেছে না দুর্ঘটনার কারণে নাকি উনারা মারা গেছেন। এইরকম একের পর এক মানে বলে শেষ করা যাবে না। এখানে কল্যাণপুরে আমি কিছুদিন আগে গিয়েছিলাম, চোখে জল চলে এসছে। 26 জন নিরীহ যারা মানুষ, তাদেরকে 26 জনকে খুন করা হয়েছে। দক্ষিণ ত্রিপুরায় আমি যখন যাই, প্রায় অবিভক্ত যে সাউথ ডিস্ট্রিক্ট ছিল, 69 জনের মতো খুন করা হয়েছে। বন্ধুগণ, একের পর এক বলে শেষ করা যাবে না। ত্রিপুরাকে আমরা চাই যে একটা শক্তিশালী ত্রিপুরা আমরা এখানে ত্রিপুরাতে আমরা করি। বন্ধুগণ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে ত্রিপুরার জনজাতি শুধু না, সারা ভারতবর্ষের জনজাতিকে উন্নয়ন। উনার আমাদের অটলজির সময়ে জনজাতিদের একটা আলাদা ডিপার্টমেন্ট হয়েছে। এর আগে কিন্তু ডিপার্টমেন্ট ছিল না, একটা অন্য ডিপার্টমেন্টের সাথে একটা লেস লাগানো একটা ডিপার্টমেন্ট ছিল। মাননীয় আমাদের অটল বিহারী বাজপেয়ী যে আসার পরে এখন মাননীয় প্রধানমন্ত্রীজি জনজাতিদের উন্নয়নে এবং ওনাদের সম্মান দেওয়ার জন্য আমাদের দেশের রাষ্ট্রপতি এক মহিলাকে আজকে রাষ্ট্রপতি বানিয়েছেন। এটা বুঝতে হবে বন্ধুগণ। আরেকটা বিষয়, আজকে আমাদের ত্রিপুরার এক রাজ পরিবারের যিনি সদস্য জিষ্ণুদেব বর্মা মহোদয়, যিনি আমাদের উপমুখ্যমন্ত্রী ছিলেন, এটা তেলেঙ্গানার মতো একটা বড় রাজ্যের ওনাকে রাজ্যপাল বানিয়েছেন, যেটা জীবনে কোনোদিন ইতিহাস হয়নি। আমরা এই মাননীয় প্রধানমন্ত্রীজি ত্রিপুরাতে 2019 থেকে 2024 পর্যন্ত পর জনজাতি যারা বিশিষ্ট ব্যক্তি তাদেরকে উপাধি দিয়েছে। কি উপাধি দিয়েছে? 2019 থেকে পদ্মশ্রী উপাধি মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। আমাদের এখানে আমাদের সরকার, সেদিন আমি গিয়েছিলাম একটা প্রোগ্রামে, সংগ্রামারা বলছিলেন যে আমাদের যে পুজো হয় তার জন্য ছুটি ঘোষণা করতে হবে। আমরা সাথে সাথে আমি ক্যাবিনেটে বসে ওদেরকে আমরা রেস্ট্রিক্টেড হলিডে আমরা ঘোষণা করেছি। বন্ধুগণ, যাতে জনজাতিদের বিভিন্ন সাব ডিভিশনে ডিস্ট্রিক্টে যায়, বিভিন্ন স্কিম যাতে টিসিএ লেভেলের এক অফিসার থাকে, তার জন্য আমাদের ক্যাবিনেটের ডিসিশন আমরা সেটা করেছি। কারণ ওনারা যখন যায় বুঝতে পারে না কার কাছে যাবে, যাতে জনজাতিদের যেসব স্কিমগুলো আছে শুধু তার কাজই হবে সেইগুলো যাতে করে, তাদের যে স্কিমগুলো নিয়ে কথা বলবে। বন্ধুগণ, আপনারা জানেন যে জনজাতির যারা 19টা জনজাতি গোষ্ঠী আছে, এর মধ্যে তাদেরকে আমাদের সরকার আসার পর
আমরা এই জনজাতি গোষ্ঠীর যে সমাজপতিরা আছেন তাদেরকে 2000 টাকা দেওয়ার ব্যবস্থা করেছি। সেটা দেওয়ার পর কিছুদিন আগে আমার নেতৃত্বে যখন ক্যাবিনেট বসলো, আমরা বললাম যে 2000 কেন, যারা সমাজপতিরা যেহেতু সমাজের কাজ করেন তাদেরকে আমরা ভাতা না সেটা সাম্মানিক দিচ্ছি, সেটাকে কেন 5000 করা হবে না। যেমন কথা তেমনি কাজ, 5000 টাকা করেছি বন্ধুগণ। ক্যাপিং ছিল, বহু সমাজপতি অনেক সময় কি হয়, তারা চাকরি থাকে, চাকরি করে বা কেউ পেনশন পান, আমি সেইগুলো ক্যাপিংগুলো কিন্তু উঠিয়ে দিয়েছি। এতে করে দেখা যায় প্রায় আগে 10 জন পেত, প্রায় 13-14 জন আসছে। আমি বললাম হোয়াট অ্যাবাউট 19টি জনজাতি গোষ্ঠী আমরা বলছি, তো বললো 19টি জনজাতি গোষ্ঠীর মধ্যে সমাজ ব্যবস্থা যে সমাজপতি নাম নেই। তা আমি ওনাদেরকে বললাম কিছু তো নাম হবে, দলপতি হবে, কান্ডারি হবে, কিছু তো নাম হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বললাম সবাইকে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে অর্ডার দিলাম, চিফ সেক্রেটারিকে বললাম, তো সবাইকে যেন 5000 টাকা করে দেওয়া হয় সেইভাবে আমি ব্যবস্থা করেছি। শুধু তাই নয়, জনজাতি গোষ্ঠী ত্রিপুরাতে রেজিস্ট্রি কতজন আছে, ক্যাবিনেটে বসে আমি চিফ সেক্রেটারিকে জিজ্ঞেস করলাম, উনি বললেন যে প্রায় 40 জনের 40টা গোষ্ঠীর উপর আসবে। ছোট ছোট 500, 1000, 2000 এরকমও আছে জনজাতি গোষ্ঠী। আমি বললাম সবাইকে আমরা 5000 টাকা করে দেব, এবং সেইভাবে আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আমি বলেছি সেইভাবে যেন কাজ করে। আজকে জনজাতিদের উন্নয়নে এই নর্থ আমাদের যে ন্যাশনাল হাইওয়ে হচ্ছে, বেশিরভাগ জায়গায় দেখবেন জনজাতি অধ্যুষিত এলাকা, সেখানে ওনাদের যে রাস্তা যে অ্যাকুইজিশন হচ্ছে, তাতে করে কিন্তু বেশি পরিমাণে জনজাতি গোষ্ঠীর কাছে কিন্তু সেই টাকাটা যাচ্ছে। একদিকে উন্নয়ন হচ্ছে, আবার আরেক দিক দিয়ে তাদের আর্থসামাজিক উন্নয়ন হচ্ছে। আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে, আমার মাননীয় মন্ত্রী এখানে আছেন, উনি বলেছেন, আমি ওকে প্রায়ই বলি, জনজাতিদের উন্নয়নে যা যা করার সব তুমি করো, আমি তোমার সাথে আছি। এর আগেও ওয়ার্ডেন নিয়ে বলছেন যে এখানে প্রচুর হোস্টেল আছে, সেই হোস্টেলের ওয়ার্ডেন নেই। আমি বললাম তুমি ইমিডিয়েটলি ক্যাবিনেটে এনে আমরা ওয়ার্ডেন প্রায় 150 মতো ওয়ার্ডেন সাথে সাথে নিয়োগ আমরা করে দিয়েছি। আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে খুব অল্প সময়ে 1400 কোটি টাকা আমরা পেয়েছি। তার জন্য তদবির করতে হয়েছে, খুব অল্প সময়ের মধ্যে সেটা পেয়েছি। ট্রেসপের মাধ্যমে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট, স্কুল, ইলেকট্রিসিটি সমস্ত বিষয়ে সেই 1400 কোটি টাকার ট্রেসপের মাধ্যমে জনজাতি অধ্যুষিত এলাকায় কাজ করছে। আমাদের জায়গায় হোক, ইন্দো জার্মান যে কোলাবোরেশনের যে আছে, সবকটা জায়গায় কিন্তু জনজাতির উন্নয়নের জন্য কাজ হচ্ছে। আমাদের এলিমেন্ট প্রজেক্টে প্রায় 1700 কোটি টাকা আমরা নিয়েছি, সেখানেও কিন্তু সমস্ত জায়গায় জনজাতিদের উন্নয়ন আমরা কাজ করছি বন্ধুগণ। আমাদের এতে করে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় জনজাতিদের যে উন্নয়ন হচ্ছে, সেটা আজকে কিন্তু মানুষ বুঝতে পারছে যে প্রচুর কাজ আজকে জনজাতি অধ্যুষিত এলাকায় হচ্ছে। গড়িয়া পূজার সময় আপনারা দেখেছেন, আগে একদিনের ছুটি ছিল, আমরা কি করলাম, জনজাতিদের যাতে সেটাকে বিশেষভাবে পালন করা যায়, একদিনের জায়গায় আজকে দুদিন আমরা করলাম। আমরা এখানে, আমাকে একটু আগে মাননীয় মন্ত্রী বলছিলেন যে এখানে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল এখানে প্রায় শেষের পথে ইনোগ্রেট করতে হবে। আমাদের ত্রিপুরাতে যাতে জনজাতিরা পড়াশোনায় শিক্ষিত হতে পারে, তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি 2018 আগে মাত্র 4টা ছিল, আমরা সেই জায়গায় এসে 21টা এই ইএমআরএস এখানে আমরা করেছি, শুধু জনজাতিদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য। আমি এবার দিল্লিতে গিয়ে আরও 15টা যে ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াকে রিল্যাক্সেশন করে আরও যাতে 15টা ইএমআরএস হয়, তার জন্য আমি সেখানে দাবি জানিয়ে এসেছি বন্ধুগণ। প্রতিটা ব্লকে আমরা চাই যে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল হোক। ভারতবর্ষের যে সংস্কৃতি, ভারতবর্ষের যে পড়াশোনা, সেটাকে যেটা পুনরুদ্ধার করছেন মাননীয় প্রধানমন্ত্রী। আজকে তক্ষশিলাই হোক, নালন্দা বিশ্ববিদ্যালয় হোক, কোনো এক সময় বাইরের থেকে মানুষ ভারতবর্ষে এসে পড়াশোনা করতো, বাইরের পৃথিবীর বহু মানুষ, আজকে সেগুলো নষ্ট হয়ে গেছে। তো সেই মাথায় রেখে আজকে এই একলব্য রেসিডেন্সিয়াল যে স্কুলগুলো হচ্ছে, তাতে করে আমরা জনজাতিরা ভারতীয় তত্ত্ব সম্পর্কে জানতে পারবে। তো সেইগুলো আজকে এখানে হচ্ছে। 20,000-এর মতো মিনিমাম জনজাতি লোক থাকতে হবে, এবং পপুলেশনের 50% সেই জনজাতি থাকলে সেখানে ইএমআরএস হবে। আজকে আমার বাড়ির ঠিক সামনেই একটা ছোট একটা আইল্যান্ড ছিল, আপনারা সবাই জানেন, কামানচমনির পাশে। আমি ইচ্ছা করলে অন্য নামেও করতে পারতাম। সেখানে একটা ফলক ছিল, সেই ফলকটা কি, 0 মাইল
জিরো মাইল আমার চোখের সামনে ছোটোবেলায় দেখতাম মাটির নিচে চলে গেছে, কেউ দেখতো না। সেটাকে আমার এই বর্তমান অবস্থার কারণে আমি সেটাকে উঠালাম। সেই জিরো মাইল আগে মাইল বলতো, এখন কিলোমিটার হয়েছে, সেটাকে উঠালাম। এবং আমরা জানি যে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে কি বলা হয়, যে আধুনিক ত্রিপুরার উনি স্রষ্টা। তো উনাকে সম্মান দেওয়ার জন্য উনার যে মূর্তি সেখানে আমি বসিয়েছি বন্ধুগণ। আমরা সম্মান দিতে জানি। আগরতলা এয়ারপোর্ট থেকে যখন আপনারা আসবেন, আরেকজন বিশিষ্ট সুরকার সারা পৃথিবীতে জানে, যাকে ভারতবর্ষে তো জানেই, ত্রিপুরার সন্তান, রাজ পরিবারের এস.ডি. বর্মন, আপনারা সবাই জানেন। ওনার যে বয়ব মূর্তি আমি সেখানে, পূর্ণ বয়ব মূর্তি সেখানে ইনোগ্রেশন করেছি। আজকে আমরা একের পর এক এই রাজবাড়ির যেসব কাহিনীগুলো যেগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, সেইগুলো আমরা রেট্রোফিটিং করে করে আমরা সেইগুলোকে আমরা পুনরুদ্ধার করছি। এখানে আপনারা জানেন যে উজ্জয়ন্ত প্যালেসের সামনে সেখানে একটা গেট ছিল, সেই গেটকেও আমরা নতুনভাবে আমরা সেখানে সৃষ্টি করার জন্য আমি নিজে উদ্যোগ নিয়ে সরকারের হয়ে আমি সেখানে আগামী দিনে সেই জ্যাকসন গেট সেটাও সেখানে নির্মিত হবে বন্ধুগণ। আমরা চাই যে আগের যে পুরনো যে ঐতিহ্যগুলো আমরা কেন ভুলে যাব? আমরা সম্মান দিতে জানি, কিন্তু টুপি পরানের মাস্টার আছে অনেকে, বসে বসে টুপি পরান। আমরা জনজাতিদের যা যা সমস্যা আছে আমরা পয়সা দেব, আমরা টাকা দেব, আমি অন্যদের মাধ্যমে কেন দেব? আমরা ডাইরেক্ট কেন দেব না? অন্যকে কেন আমি তার ভাগিদার বানাবো? কাজে আমরা সেই দিনটার জন্য অপেক্ষা করছি। ঠিক, ভালো, ওকে, ইউ আর ফাইন, ইউ আর আওয়ার জুনিয়র ব্রাদার, কিন্তু তোমরা ভালোভাবে ব্যবহার করবে। কোথায় কোথায় রাস্তা আটকিয়ে দেবে, পতাকা লাগাবে, নতুন নতুন সভা করে দেবে। আর সিপিএমের হারমাত বাহিনী যারা আপনাদের সাথে ঢুকে আছে, তাদের পেশির আস্ফলনে আপনারা আমাদেরকে পেশি দেখাবেন। সব লিস্ট হচ্ছে বন্ধুগণ, সব লিস্ট হচ্ছে আগামী দিন। একজনকে কাউকে ছাড়া হবে না। ভালোভাবে রাজনীতি করুন, আমরাও আপনাদের সাথে ভালোভাবে রাজনীতি করব। গায়ের জোরে কোনো অবস্থায় রাজনীতি মেনে নেব না। 2018-র আগে আপনাদের তো দেখা যায়নি বন্ধুগণ, তখন আপনারা কোথায় ছিলেন? 2018-তে মাননীয় প্রধানমন্ত্রীজি, ভারতীয় জনতা পার্টি যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, তখন তো আপনারা কোথাও ছিলেন না। এই যে এত দাবি দাওয়া স্ক্রিপ্টের নিয়ে এত সমস্যা, এখানে আপনারা যারা চাকমা সম্প্রদায়ের আছেন আপনাদের নিজস্ব স্ক্রিপ্ট আছে, তাহলে এই স্ক্রিপ্ট নিয়ে আপনারা হইচই কেন করছেন? আপনারা সেই রোমান স্ক্রিপ্টের কেন দাবি করছেন? বিদেশের স্ক্রিপ্ট কেন আনছেন? আপনারা যদি রোমান স্ক্রিপ্টের আপনারা দাবি করেন, সেটা যে 8 শিডিউলে সেটা কিন্তু অ্যাকসেপ্ট করবে না। ক্লিয়ার কাট লেখা আছে যে ফরেন স্ক্রিপ্ট ওখানে অ্যালাউ হবে না। যখন আমরা বলি যে এটা তো হবে না, বলে ঠিক আছে দরকার নেই 8 শিডিউলে, মিনিমাম 7 শিডিউলে করুন। মানে যখন কোনো কিছু বলি ওটাকে পাল্টিয়ে কিছু না কিছু বলে দেয়। আমি বললাম যে আপনারা নিজের নেক্সট যে জেনারেশন তাদেরকে কি জবাব দেবেন? এত বিদ্বান ব্যক্তি আপনাদের মধ্যে রয়েছে, তাদের মাধ্যমে নিজেরা স্ক্রিপ্ট তৈরি করুন। আপনারা নিজেরা ইন্ডিজেনাস স্ক্রিপ্ট তৈরি করে আপনারা আপনাদের ছেলে মেয়েদের দিন, আপনারা সারা জীবন মনে রাখবে। তাও আমি বলেছি পরীক্ষার জন্য স্ট্যাটাস কিউ যদি রোমান স্ক্রিপ্ট হয় আপনারা লিখুন, প্রবলেম নেই। বাই দিস টাইম প্যারালেলি আপনারা স্ক্রিপ্ট তৈরি করুন। আপনারা যদি সেই বাংলাকে যদি অসুবিধা হয়, নো প্রবলেম, আপনারা হিন্দিতে কথা বলেন, অথচ আপনারা দেবনাগরী নেবেন না, আপনাদের অসুবিধা, সেটাও ভালো। তাহলে এর পেছনে এর কি কারণ থাকতে পারে? পেছনে কারা কলকাঠি নাড়ছে সেটা বুঝতে হবে। কে কলকাঠি নাড়ছে? যে বিদেশের আগামী দিন আপনার যারা ছেলে মেয়েরা আছেন তারা যখন বলবে যে এই স্ক্রিপ্ট আমরা কোথার থেকে আনলাম আমরা, তো এটা একটা ইন্টারন্যাশনাল চক্রান্ত, যেইভাবে স্ক্রিপ্টের মাধ্যমে এই কোমলমতি জনজাতিদের গুমরাও করার যে কায়দা, সেগুলো কিন্তু আমরা সব বুঝে গেছি। আমরা বলেছি, আমাদের কেন্দ্রীয় যে নেতৃত্ব তারা বলছেন যে ইন্ডিজিনাস স্ক্রিপ্ট আপনাদের বানাতে হবে, আদারওয়াইজ কোনো অবস্থায় যা খুশি করতে পারো, কিন্তু কোনো অবস্থায় সেটাকে আমরা অ্যাকসেপ্ট করবো না বন্ধুগণ। আমরা এখানে এই মহারাজাদের সম্মান দেওয়ার জন্য আপনারা সবাই জানেন যে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ ভাগে এখানে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর সিঙ্গার বিল তৈরি করেছিল। এর আগে অনেক সরকার ছিল, সিপিএমের ছিল, কংগ্রেসের ছিল, কেউ তো এই বিষয়ে কথা বলেনি। আপনারাও তো তখন রাজশব্দ করেননি, কিন্তু এখন আমাদের সরকার আসার পর
এই মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা নাম দিয়েছি। ওনার মর্মর মূর্তি আমরা পূর্ণ বয়াব মূর্তি সেখানে আমরা প্রতিষ্ঠিত করেছি। নতুন এয়ারপোর্ট হয়েছে, সেখানে আবার আমাদের সরকারের মানে অর্থানুকালে সেটা আমরা সেখানেও প্রতিষ্ঠিত করেছি। আমরা সম্মান দিতে জানি। আমরা চাই যে সব জায়গার মধ্যে আজকে যারা এই রাজ্যের জন্য করেছেন কেন তাদের নাম আমরা করব না। আমরা বড়মোড়া পাহাড়ের হাতাই কোতর আমরাই নাম দিয়েছি। কালকে পরশুদিন সেখানে একটা প্রোগ্রাম করেছিলাম, সেখানেও বাধা দানের অনেক চেষ্টা করেছে, কিন্তু এখানে মা বোনেরা আছেন। সবচেয়ে বেশি এখন আমাদের প্লাস পয়েন্ট ভারতীয় জনতা পার্টি, মহিলারা এখন ভারতীয় জনতা পার্টির কাছে ওনারা কিন্তু চলে এসছেন, এবং মহিলারা যেখানে বেশি আসবেন আপনি ধরে নেন ঘন্টা কিন্তু ওদের বেজে গেছে, ওদের ঘন্টা কিন্তু বেজে গেছে আগামী দিন আমি নিশ্চিত। এবং সেখানেও ওদেরকে চেষ্টা করেছে বন্ধ করার জন্য। প্রচুর মহিলা, আমাদের জনজাতি মহিলারা এখানে এসছেন। আজকে রিসার কথাই বলুন, আজকে পাচড়ার কথাই বলুন, আজকে পেরার কথাই বলুন, আজকে আনারসের কথাই বলুন, মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে জিআই ট্যাগ পেয়েছে, ভারতবর্ষকে চিনিয়েছে, ত্রিপুরাকে চিনিয়েছে সমস্ত পৃথিবীর মধ্যে, যে ত্রিপুরায় এই ধরনের বনন শিল্পে কত উন্নত। আরও আমরা প্রতিনিয়ত আমরা চেষ্টা করছি ত্রিপুরাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার। ত্রিপুরাকে নীতি আয়োগ কি বলেছে, যে এখন ফ্রন্ট রানার স্টেট হিসেবে ডিক্লেয়ার করেছে বন্ধুগণ। পার ক্যাপিটা ইনকাম ত্রিপুরা আজকে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আজকে সেকেন্ড হাইয়েস্ট। আজকে জিএসডিপির কথা যদি বলি, নর্থ ইস্টার্ন জোনের মধ্যে এই ছোট রাজ্য হওয়া সত্ত্বেও আমরা সেকেন্ড হাইয়েস্ট। আজকে পূর্ণ সাক্ষরতার কথা যদি বলি, আমরা মিজোরাম এবং গোয়ার পরে আমরা তৃতীয় রাজ্য, আমরা এখানে তৃতীয় স্থান লাভ করেছি বন্ধুগণ। আমাদের যে রেগুলেশন যে হয়েছে, যে এই যারা রয়্যাল ফ্যামিলি যখন এখানে ছিল, ব্রিটিশরা যখন ছিল, তাদের সেই পুরনো আইন কানুন এবং ইজ অফ ডুইং, ইজ অফ বিজনেস করার জন্য যে কংগ্রেসের সময়ে যে বিভিন্ন সময়ে যে আইন কানুন করেছে ডিরেগুলেশনে, আমরা একমাত্র ত্রিপুরা রাজ্য যে প্রথম হয়েছি সমস্ত ভারতবর্ষের মধ্যে। মাননীয় প্রধানমন্ত্রীজি আমাকে বললেন যে ইয়ে কেসে হো গিয়া, আর আপনারা শুনে 4-5 দিন আগে এই ডিরেগুলেশন নিয়ে একটা মিটিং হয়েছিল। আমাদের চিফ সেক্রেটারি মহোদয় এই ডিরেগুলেশন ক্যাম্প কীভাবে হয়েছে তার জন্য উনি ওখানে পিপিটির মাধ্যমে সেখানে বলেছেন। আমরা এর জন্য গর্ব। মাননীয় প্রধানমন্ত্রী যে आप सीखो, त्रिपुरा से सीखो कैसे ডিরেগুলেশন कैसे किया जाता है। और কালকেই আমি ফাইল সই করেছি কি এই ডিরেগুলেশনের জন্য আমাদের যারা সেক্রেটারি আছেন তারা বিহারে যাচ্ছেন, বিহার থেকে ওনাদেরকে বলেছেন আপনারা আসুন। আমি সাথে সাথে ফাইল সই করেছি বন্ধুগণ। আমরা গন্ডাছড়ার নাম গন্ডা তুইসা রেখেছি, 18 মুড়ার নাম হাচুক বেরেম রেখেছি। আমরা বিভিন্ন জায়গায় 84টি বনধন বিকাশ কেন্দ্র আমরা স্থাপন করেছি। আমরা মুখ্যমন্ত্রী বিকাশ যোজনায় আমরা প্রায় 25,000 টাকা করে 9,000-এর উপরে ফ্যামিলিকে আমরা 25,000 টাকা করে মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনা আমরা দিয়েছি। এতে করে প্রায় 23 কোটির উপরে, প্রায় 23 কোটি 31 লক্ষ টাকা আমরা দিয়েছি। মহিলা কলেজ আগরতলা, আম্বেদকার কলেজ ফটিকরায়, গন্ডাছড়া, সেখানে আমাদের যাতে জনজাতিরা সেখানে থাকতে পারে 3-3টে হোস্টেল আমরা এখানে করেছি বন্ধুগণ। বিভিন্ন জায়গায় প্রি মেট্রিক স্কলারশিপ, পোস্ট মেট্রিক স্কলারশিপ আমরা যাতে তারা বিনা পয়সায় বই পায় ছাত্রছাত্রীরা, সেই ব্যবস্থা আমরা করেছি। প্রায় 2024-25 সালে 1,06,000-এর বেশি যারা জনজাতি শিক্ষার্থীরা আছেন তাদেরকে এই ধরনের বৃত্তি, বিনা পয়সায় পাঠ্যপুস্তক, হোস্টেল বৃত্তি সব কিছু দেওয়া হয়েছে বন্ধুগণ। স্মার্ট ক্লাসরুম পর্যন্ত আমরা হোস্টেল আমরা করেছি। আমবাসা, কাঞ্চনপুর এবং কগরপুরকে 3টি আশ্রম স্কুল ক্লাস 3 থেকে ক্লাস 6 পর্যন্ত সেখানে আমাদের দপ্তর থেকে ট্রাইবাল ওয়েলফেয়ার থেকে সেখানে চালানো হয়েছে বন্ধুগণ। আমরা জনজাতিদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি আপনারা ভাবুন যে আজ পর্যন্ত আপনারা কখনো, আমি তো শুনিনি, ভগবান ঋষা মুন্ডার নাম আপনারা শুনেছেন কি না জানি না। আজকে ভগবান ঋষা মুন্ডাকে আমরা আজকে জনজাতিদের তাদেরকে সম্মান দেওয়ার জন্য 150তম ওনার যে জন্মবার্ষিকী হয়েছে তার জন্য বিভিন্ন যেসব যোজনা করেছে সেটা আজকে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে সেটা সম্ভব হয়েছে। ধরতি আভা জনভাগীদারি অভিযান এবং ধরতি আভা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান, এরকম অনেক
যোজনা মাননীয় প্রধানমন্ত্রীজি খালি জনজাতিদের উন্নয়নের জন্য করেছেন। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আমাদের সরকার কত সেনসিটিভ, যে এই যে জাতি জনজাতি আমাদের মণিপুরি এবং যারা মাইনরিটি, সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস, এর মধ্যে থানসা লুকিয়ে আছে। অনেকে থানসা বলে, আজকে এখানে আমি যা দেখছি যত লোক এসছে এটাকে বলে থানসা, যে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস। আমরা আগামী দিন এই ধরনের নিউ ত্রিপুরা আমরা তৈরি করব। আমাদের আরও 100 শয্যা বিশিষ্ট 3টি হোস্টেল হচ্ছে, 50 শয্যা বিশিষ্ট আরও 60টি হোস্টেল হচ্ছে। আমরা জনজাতিদের উন্নয়নে, শুধু জনজাতিদের উন্নয়ন না, আমরা যেটা বলছি সবার জন্য। এতদিন ধরে জনজাতিদের ভোটের বাক্সে পরিণত রেখেছিল, খালি লাইনে আটো, প্রসেশন করো, এই তো দেখেছিলাম। এখন সত্যিকারের অর্থে আপনারা দেখেছেন যে এই যে রিয়াং শরণার্থীরা এই 23 বছর ধরে ওরা যে দুঃখ কষ্ট, 23 বছর ধরে, এর আগে তো দুটি সরকার ছিল, কেউ তো এদের জন্য কিছু করেনি। আমাদের সরকার আসার পর তাদেরকে আজকে রিহেবিলিটেশন করানো হয়েছে। ভাবুন ওনাদের জন্য ফিক্সড ডিপোজিট, ওনাদের জন্য আমাদের আই কার্ড থেকে শুরু করে রাস্তাঘাট, স্কুল ইত্যাদি। শুধু তাই নয়, যারা ইয়াং যারা আছেন তাদের জন্য মাননীয় যশস্বী আমাদের গৃহমন্ত্রী যে এসেছিলেন, আমবাসার এখানে একটা জায়গায় আমরা গিয়েছিলাম, সেখানে গিয়ে বললেন তাদেরকে সাস্টেনেবল যে রোজগারের ব্যবস্থা করতে হবে। তাদেরকে সাথে সাথে আমি টুলকিটও ছৈলামটাতে আমি ওখানে উপস্থিত ছিলাম, সেখানে দেওয়া হয়েছে। 15 দিনের করে ওদের ট্রেনিং দেওয়া হয়েছে, এবং যাতে করে ওরা খেয়ে বেঁচে থাকতে পারে। খালি ঘর বানিয়ে দিলাম চলবে না, স্কুল দিলাম চলবে না, কিন্তু যাতে ওরা খেয়ে থাকতে পারে। 500 কোটি টাকার প্রথমে স্যাংশন দেওয়া হয়েছিল, পরবর্তী সময়ে দিল্লির থেকে আরও টোটাল 300 মানে 800 কোটি টাকা তাদের এই 12টা জায়গায় আমি যখন মুখ্যমন্ত্রী হই, তারপরে আরও এটাকে অ্যাকসেন্টুয়েট করি, খুব অল্প সময়ের মধ্যে তাদেরকে সেটেল করছি। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আজকের এই যে জনজোয়ার, জনজাতিদের যে জনজোয়ার, সেইখানে দেখতে পেয়ে এবং যারা আজকে এখানে জয়েন করতে এসছেন সবাইকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে স্বাগত জানিয়ে আমার কথা বলা শেষ করছি। সবাইকে ধন্যবাদ, নমস্কার। সবাইকে আমি আবার বলছি যে আগামী দিন এডিসিতে সবাইকে নমস্কার।